হ্যালো স্টুডেন্টস, আজ আমরা অষ্টম শ্রেণীর বা ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স বিষয়ে চ্যাপ্টার 5 যেটা হচ্ছে প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করব। দেখো, বিভিন্ন ধরনের প্রাকৃতিক ঘটনা আমরা প্রায়শই দেখে থাকি। তার মধ্যে একটা ঘটনা হলো বজ্রপাত। ঝড় বৃষ্টি হলেই কিন্তু বজ্রপাত হয়, তাই তো? দেখবে যে যখনই ঝড় বৃষ্টি হয় একটা তীব্র আলোর ঝলকানি দেখা যায় এবং তার পরক্ষণেই প্রচণ্ড একটা শব্দের সৃষ্টি হয়। এবং এই আলোর ঝলকানি এবং শব্দ দেখে বা শুনে ভয় পায় না এমন বাচ্চার সংখ্যা খুবই কম। আমরা ছোটবেলায় আমাদের অভিজ্ঞতা আছে, যে তোমরাও নিশ্চয়ই তোমাদেরও অভিজ্ঞতা আছে, যে এই বজ্রপাতের আওয়াজ এবং আলোর ঝলকানি শুনে আমরা কিন্তু মায়ের কোলে অনেকেই লুকিয়ে পড়তাম, তাই তো? আচ্ছা, এই বজ্রপাত ব্যাপারটা কি সেই সম্পর্কে আজ আমরা বিস্তৃত আলোচনায় আসি। দেখো, এক্ষেত্রে প্রথমেই বজ্রপাত ব্যাপারটা বুঝতে গেলে প্রথমেই যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে তড়িৎ স্ফুলিঙ্গ। আমরা কয়েকটা ছোট ছোট উদাহরণ দিয়ে ব্যাপারটাকে আগে বুঝি। তোমরা খেয়াল করবে যে শীতকালে উলের সোয়েটারের সঙ্গে মশারিকে যদি ঘষা হয়, আমরা খেলতে খেলতে অনেকেই করতাম ছোটবেলায়, তখন দেখা যায়, খুব ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে যে একটা হালকা আলো দেখা যায় এবং তার সঙ্গে একটা চিড়বিড় চিড়বিড় আওয়াজ কিন্তু আমরা পাই, তাই তো? আবার ব্যাটারি যদি বাড়িতে থাকে, ব্যাটারির দুটো প্রান্তে দুটো তড়িৎবাহী তার লাগিয়ে নিয়ে তার অন্য দুটো প্রান্তকে যদি একটু তোমরা কাছাকাছি নিয়ে আসো বা ঠেকাও এবং ছাড়িয়ে নাও, দেখবে একটা আলোর ঝলকানি কিন্তু আমরা দেখতে পাই। আবার যখন ইলেকট্রিক রেলগাড়ি বা বিদ্যুৎ চালিত রেলগাড়ি বা ইলেকট্রিক ট্রেন যখন চলে, তখন রেলগাড়ির ওপরে একটা ত্রিভুজাকৃতির দণ্ড থাকে, যেটা ওপরের বৈদ্যুতিক তারগুলোকে স্পর্শ করে থাকে। এই যে ত্রিভুজাকৃতি যে দণ্ডটা, তাকে বলা হয় কি পেন্টোগ্রাফ। এই পেন্টোগ্রাফটা থেকে যদি বৈদ্যুতিক তারগুলো একটু বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখনও কিন্তু এক ধরনের আলো সৃষ্টি হয় এবং আমরা আলো দেখতে পাই। তাহলে এই যে এগুলোকে আমরা কি বলছি, তড়িৎ স্ফুলিঙ্গ, তাই তো? দেখো, তাহলে তড়িৎ স্ফুলিঙ্গ ব্যাপারটা কি? আমরা শীতকালে কেন বলছি বলো তো? শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম থাকে, ফলে স্থির তড়িতের পরীক্ষাগুলো খুব ভালো হয়, কারণ আধানগুলো ক্ষরিত হয়ে যায় না। যে ক্ষরণ ব্যাপারটা সম্পর্কে আমি পরে বলছি। দেখো, শীতকালে দুটি পদার্থের ঘর্ষণের ফলে ভিন্ন আধানযুক্ত স্থির তড়িৎ সৃষ্টি হয় এবং এর ফলে এক ধরনের ফুলকি বা স্ফুলিঙ্গের সৃষ্টি হয়। একেই বলা হয় তড়িৎ স্ফুলিঙ্গ। তাহলে যখন দুটো পদার্থের মধ্যে ঘষা হচ্ছে, যেমন মশারির সঙ্গে উলের সোয়েটারকে ঘষা হচ্ছে, আমরা তড়িৎ স্ফুলিঙ্গ দেখতে পেলাম, একটা আওয়াজ শুনতে পেলাম। আবার বৈদ্যুতিক রেলগাড়ি চলার সময় পেন্টোগ্রাফ বৈদ্যুতিক তারের সঙ্গে ঘর্ষণ হচ্ছে পেন্টোগ্রাফের, যখনই এই সংস্পর্শ ছিন্ন হচ্ছে, তখন কিন্তু আমরা আলোর ঝলকানি বা তড়িৎ স্ফুলিঙ্গ দেখতে পেলাম। তাহলে ঘর্ষণের ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটো ভিন্ন ধরনের আধান সৃষ্টি হচ্ছে, একটা ধনাত্মক আধান, একটা ঋণাত্মক আধান, এবং এর ফলেই কিন্তু ফুলকি বা স্ফুলিঙ্গের সৃষ্টি হচ্ছে। তাহলে যে বজ্রপাত, এই ব্যাপারটাকে আমরা বড় স্ফুলিঙ্গ হিসেবে কল্পনা করতে পারি। এই ছোট্ট ছোট্ট জিনিসের সঙ্গে দেখো বজ্রপাতেরও মিল রয়েছে, কারণ সেখানেও একটা প্রচণ্ড আলোর ঝলকানি, এখানে ছোট ছোট, ওখানে বড়, এবং একটা ভীষণ শব্দ কিন্তু তৈরি হয়, তাই তো? তাহলে এই ব্যাপারটা বোঝার জন্য তার আগে আমরা আরও কয়েকটা জিনিস বলি। দেখো, এখানে শীতকালে যখন উলের জামা কাপড় খোলা হয়, তখন গায়ের লোমগুলো খাড়া হয়ে যায়। এটা কেন হয় বলো তো? দেখো, শীতকালে যখন উলের জামা কাপড় খোলা হয়, তখন দেহের সঙ্গে কি হয়, উল বা পশমের ঘর্ষণ হয়। ঘর্ষণের ফলে কি হয়, দুটো ভিন্ন জাতীয় আধান সৃষ্টি হয়, তাই তো? উলের জামা কাপড়ে ধনাত্মক আধান সৃষ্টি হয়, আর দেহের যে লোমগুলো, সেখানে ঋণাত্মক আধান সৃষ্টি হয়। এই যে সমজাতীয় আধানে আমাদের গায়ের লোমগুলো আহিত হয়ে যায়, তো সবই ঋণাত্মক আধানে আহিত হয়ে যায়, ফলে তারা পরস্পর বিকর্ষণ করে, যার জন্য পরস্পর থেকে দূরে সরে যেতে চায়, তাই লোমটা খাড়া হয়ে ওঠে, তাই তো? আবার দেখো, এই যে যখন লোমটা খাড়া হয়, তখন আমরা একটা কিন্তু চিড়চিড় আওয়াজও শুনতে পাই। সেটা কেন শুনতে পাই?
এই যে আহিত লোম মানে লোমের মধ্যে ঋণাত্মক আধান রয়েছে, তো সেগুলো যখন বায়ুতে ক্ষরিত হয় মানে আধানগুলো ধীরে ধীরে আমাদের দেহ থেকে বাতাসে কিছুক্ষণ পর অটোমেটিক চলে যেতে থাকে, তাহলে এটাকে বলে ক্ষরণ। তাহলে যখন ক্ষরিত হয় তখন এই যে তড়িৎ শক্তি, ঋণাত্মক আধান মানে সেখানে তড়িৎ শক্তি রয়েছে, সেটা কি হয় তাপ শক্তিতে রূপান্তরিত হয় এবং আশেপাশে যে বাতাস সেটাকে প্রসারিত করে সেই তাপ, যার জন্য একটা ক্ষীণ হালকা চিড়চিড় শব্দ শোনা যায়। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে আমরা এখানে দুটো জিনিসই বুঝতে পারলাম যে শীতকালে উলের জামা কাপড় খোলার সময় গায়ের লোমগুলো খাড়া হয়ে যায় কেন, সামান্য চিড়চিড় শব্দ তৈরি হয় কেন, আর পেন্টোগ্রাফ কি এটাও বুঝলাম যে ইলেকট্রিক রেলগাড়িতে যে ত্রিভুজাকৃতি অংশটা বৈদ্যুতিক তারগুলোকে ছুঁয়ে যায় তাকে বলা হয় পেন্টোগ্রাফ। তাহলে এই যে এতগুলো কথা বললাম, আধান, আয়ন, তাই তো, ক্ষরণ, এই ব্যাপারগুলো আগে বুঝতে হবে, এগুলো ব্যাপারগুলো একটু বুঝে নিই। দেখো, তড়িৎ আধান কাকে বলে এবং আয়ন কাকে বলে। আধান ব্যাপারটা কি, দেখো যখন দুটো বস্তুর মধ্যে ঘর্ষণ করা হচ্ছে তখন কিছু মানে ঘষা লাগছে যখন দুটো বস্তু, তখন কি হয় একটা বস্তু থেকে, আমরা জানি যে কোনো বস্তুই কি নিয়ে গঠিত, অসংখ্য অণু এবং পরমাণু নিয়ে গঠিত। দেখো পরমাণুর গঠনটা কিরকম হয়, মাঝখানে থাকে কি নিউক্লিয়াস, এর চারপাশে বিভিন্ন বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে কারা ইলেকট্রনগুলো। মাঝখানের নিউক্লিয়াসে কে কে থাকে তোমরা জানো, প্রোটন এবং নিউট্রন, এবং চারপাশে ঘুরছে কারা ইলেকট্রনগুলো। কোন একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকে। প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট কণা আর ইলেকট্রন ঋণাত্মক আধান বিশিষ্ট কণা। দুটোর সংখ্যা সমান, আধান সমান, শুধু প্রোটন ধনাত্মক, ইলেকট্রন ঋণাত্মক। তাই কিন্তু পরমাণু কিন্তু নিস্তড়িত হয়, পরমাণুর মধ্যে কোনো তড়িৎ থাকে না। কিন্তু যখনই ঘর্ষণ করা হচ্ছে বা ঘষা হচ্ছে, কি ঘটনা ঘটছে, কোনো একটা পরমাণু যার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কম, সেই পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ফলে সেখানে কি হচ্ছে, যে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যার কিন্তু পার্থক্য ঘটে যাচ্ছে, ফলে সেখানে আধানের সঞ্চার হচ্ছে। এবং আধানের সঞ্চার হচ্ছে মানে সে কিন্তু অন্য কোনো একটা নিস্তড়িত মানে যার মধ্যে কোনো তড়িৎ নেই এমন বস্তুকে আকর্ষণের ক্ষমতা অর্জন করছে। তাহলে এই যে আধান ব্যাপারটা কি, আধান হচ্ছে একটা ভৌত ধর্ম, যার জন্য ঘর্ষণের ফলে কোনো একটা বস্তু অন্য কোনো একটা তড়িৎগ্রস্ত বা অনাহিত বস্তুর উপর বল প্রয়োগ করার ক্ষমতা অর্জন করে। দেখো দুটো বস্তুকে ঘর্ষণ করা হলে বস্তুর মধ্যে এমন একটা ভৌত ধর্ম সৃষ্টি হয় যার জন্য বস্তুটা কি করে, অপর কোনো তড়িৎগ্রস্ত বা অনাহিত বস্তুর উপর বল প্রয়োগ করে। তাহলে এই ধর্মটাকে বলা হচ্ছে কি আধান। তার মানে কি কোনো একটা পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ থেকে যদি ইলেকট্রন সরে যায় বা কোনো একটা পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে যদি ইলেকট্রন প্রবেশ করে, তাহলে বস্তুটার ধর্মের কিছু পরিবর্তন ঘটে, যার ফলে বস্তুটা কি হয়, যে অন্য কোনো একটা বস্তু, সেটা অনাহিত বস্তু হতে পারে বা তড়িৎগ্রস্ত বস্তুও হতে পারে, তার উপর বল প্রয়োগ করে। এই ভৌত ধর্মটাকেই বলা হচ্ছে কি আধান। বোঝা গেল নিশ্চয়ই? এরপর আসি দেখো আয়ন। আয়ন কোনটা, যে কোনো একটা পরমাণুর মধ্যে আধানের সঞ্চার হলো মানে তার সর্ববহিস্থ কক্ষপথ থেকে হয় ইলেকট্রন বেরিয়ে গেল অথবা ইলেকট্রন প্রবেশ করলো সর্ববহিস্থ কক্ষপথে, তাহলে তার মধ্যে একটা ভৌত ধর্মের পরিবর্তন ঘটলো, তাই তো। তাহলে ওই পরমাণুটা তড়িৎগ্রস্ত কণায় পরিণত হলো, যে পরমাণুটা তাকে আমি বলছি কি আয়ন। দেখো ঘর্ষণের ফলে কোনো পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে বা কোনো পরমাণুর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন প্রবেশ করলে তা কি হয়, তড়িৎগ্রস্ত কণায় পরিণত হয়। কারণ কেন, প্রোটন আর ইলেকট্রনের সংখ্যার তারতম্য ঘটে, ফলে সেটা তড়িৎগ্রস্ত কণায় পরিণত হয়। এই তড়িৎগ্রস্ত কণাকে বলা হচ্ছে আয়ন। তাহলে তড়িৎগ্রস্ত কণাটা হলো আয়ন, আর যে ভৌত ধর্মের সৃষ্টি হলো ইলেকট্রন বেরিয়ে যাওয়া বা ঢোকার জন্য, সেই ভৌত ধর্মটাকে বলা হচ্ছে কি আধান। আধানের সঞ্চারের ফলেই কোনো একটা পরমাণু তড়িৎগ্রস্ত কণা বা আয়নে পরিণত হয়। বোঝা গেল নিশ্চয়ই? এরপর দেখো আমরা আসি, আয়ন দু রকমের, একটা হচ্ছে ক্যাটায়ন, একটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়ন কাকে বলে, ধনাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলককে ক্যাটায়ন বলে। একটু বুঝি দেখো, ধনাত্মক তড়িৎগ্রস্ত মানে কি, মানে হচ্ছে তার মধ্যে ইলেকট্রন কম আছে বলেই তো সেটা ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়েছে। তাহলে কোন একটা পরমাণু, যেমন দেখো আমার সোডিয়াম প্লাস,
প্লাস ধনাত্মক তড়িৎগ্রস্ত মানে হচ্ছে ক্যাটায়ন। তাহলে সোডিয়াম এর পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটনের সংখ্যা হচ্ছে 11। আমরা জানি কোনো একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে। তাহলে এখানে সোডিয়ামটা এঁকেছি, মাঝখানে কি আছে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ঘুরছে কারা? ইলেকট্রন। এই যে 11টা ইলেকট্রন, এটা কিভাবে বিন্যস্ত থাকে? প্রথম কক্ষপথে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না, তারপরের কক্ষপথে ম্যাক্সিমাম 8টা, তাহলে 8 আর 2 এ 10, তাহলে তৃতীয় কক্ষপথে একটা, তাই তো? তাহলে দেখো প্রথম কক্ষপথে দুটো, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরছে। এই সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল অপেক্ষাকৃত কম, তাই যদি ঘর্ষণ করা হয় অন্য একটা পরমাণুর সঙ্গে বা বস্তুর সঙ্গে, তাহলে কি হয়? এই সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনটা সরে যায়। কেন? নিষ্ক্রিয় গ্যাসের মতন বা নিষ্ক্রিয় পদার্থের মতন ইলেকট্রন বিন্যাস লাভের জন্য, তাই তো? আউটার মোস্ট সেলে বা সর্ববহিস্থ কক্ষপথে 8টা থাকতে পারে, 8টা থাকছে, এই একটা কিন্তু সরে যাচ্ছে, তাই তো? তাহলে এটা কিসে পরিণত হচ্ছে? Na+, একেই বলা হচ্ছে কি? ক্যাটায়ন। আর অ্যানায়ন কি? একই হয়ে বলতে পারি, ঋণাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলককে বলা হয় অ্যানায়ন। যেমন ফ্লোরিন মাইনাস, দেখো ফ্লোরিনের প্রোটন সংখ্যা কত? 9, মানে ইলেকট্রন সংখ্যাও 9। কিভাবে বিন্যস্ত আছে দেখো, প্রথম কক্ষপথে দুটো, তারপরের কক্ষপথে 7টা, তাহলে 2 + 7 মানে 9। দ্বিতীয় কক্ষপথে 8টা থাকতে পারে সবচেয়ে বেশি, কিন্তু 9টা মানে এখানে 7টার বেশি তো ইলেকট্রন নেই। তাহলে এর সবসময় টেন্ডেন্সি থাকে কি? একটা ইলেকট্রন অন্যের কাছ থেকে নেওয়া। কেন? তাহলে এটা হয়ে যাবে 2 + 8, মানে নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাহলে যদি একটা ইলেকট্রন নেয়, তাহলে এটা কত হচ্ছে? 2 + 8, তাহলে তখন আমরা এটাকে বলছি ফ্লোরিন মাইনাস, মানে এটা কিসে পরিণত হচ্ছে? অ্যানায়নে পরিণত হচ্ছে। তাহলে আয়ন ব্যাপারটা বোঝা গেল, ক্যাটায়ন অ্যানায়ন কাকে বলে বোঝা গেল। এরপর দেখো আমরা আধান ব্যাপারটা পড়লাম। এবারে তড়িতাহিত হওয়া কাকে বলে, তড়িতাহিতকরণ কাকে বলে। দেখো আধান হলো সেই ভৌত ধর্ম যার জন্য কোনো একটা বস্তু অন্য কোনো তড়িৎগ্রস্ত বা অনাহিত বস্তুর উপর বল প্রয়োগ করে, তাই তো? পড়লাম তো আমরা। তাহলে দেখো এই যে কোনো বস্তুর মধ্যে যদি তড়িতাধান সঞ্চার হয়, তাহলে বলা হয় বস্তুটা কি হয়েছে? তড়িতাহিত হয়েছে। তাহলে আধান সঞ্চারের ফলে বস্তুটা তড়িতাহিত হয়, ঠিক আছে? আর এই তড়িতাহিত করার যে পদ্ধতি, তাকে বলা হয় তড়িতাহিতকরণ। বোঝা গেছে? এরপর আসি আবেশ, কারণ এই কথাগুলো প্রত্যেকটা এই স্থির তড়িৎ পড়ার সময় মাঝে মাঝেই ঘুরে ফিরে আসে, তাহলে ব্যাপারগুলো সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপশন কিন্তু থাকা দরকার। দেখো তড়িৎ আবেশ ব্যাপারটা কি? আবেশ কাকে বলে? আবেশ মানে কি? যে কাউকে প্রভাবিত করা, তাই তো? যেমন আমরা যখন কোনো একটা বিখ্যাত ব্যক্তির কথা শুনি বা সংস্পর্শে আসি, তখন আমাদের কিছুক্ষণের জন্য মনে হয় আমরাও সেই ব্যক্তির মতনই যেন হাঁটা চলা, কথা বলা বা তাকে অনুকরণ করার চেষ্টা করি। এটাকেই বলা হয় আবেশ, তাই তো? দেখো কোনো একটা নিস্তড়িত বস্তু, মনে করো এই বস্তুটার মধ্যে কোনো তড়িতাধান নেই, ঠিক আছে? এখানে কোনো তড়িতাধান নেই ধরে নাও, নিস্তড়িত বস্তু। তার কাছে যখন একটা তড়িৎগ্রস্ত বস্তুকে আনা হয়, এখানে ধরে রাখো এই বস্তুটার মধ্যে ধনাত্মক তড়িতাধান রয়েছে। তাহলে এই ধনাত্মক তড়িতাধান যুক্ত বস্তুকে বা তড়িৎগ্রস্ত বস্তুকে যখন একটা নিস্তড়িত বস্তুর কাছে আনা হয়, তখন কি দেখা যায়? এই নিস্তড়িত বস্তুর যে কাছের প্রান্ত, এই যে তড়িৎগ্রস্ত বস্তুর যে কাছের প্রান্ত, সেখানে খুব বিপরীত জাতীয় আধানের সমাবেশ ঘটে। আর এর যে দূরের প্রান্ত, সেখানে কিন্তু সমজাতীয় আধানের সমাবেশ ঘটে। এই ঘটনাটাকেই বলা হচ্ছে কি? তড়িৎ আবেশ। তাহলে কি বলছি? একটা নিস্তড়িত বস্তুর কাছে একটা তড়িৎগ্রস্ত বস্তু আনলে নিস্তড়িত বস্তুর নিকটতম প্রান্তে, দেখো নিকটতম প্রান্ত, এর নিকটতম প্রান্ত, সেখানে বিপরীত জাতীয় তড়িতাধান এবং দূরতম প্রান্তে সমজাতীয় তড়িতাধান সৃষ্টি হয়। এই ঘটনাকেই বলা হয় তড়িৎ আবেশ, ঠিক আছে? আর আমি একটা কথা ব্যবহার করলাম, তড়িৎ ক্ষরণ। তাহলে তড়িৎ ক্ষরণ ব্যাপারটা কি? দেখো যখন কোন একটা বস্তু মনে করো আহিত রয়েছে, তার মধ্যে আধান রয়েছে, সেটাকে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু সেই আধান ধীরে ধীরে কিন্তু কমতে থাকে। কোথায় যায়? পারিপার্শ্বিক যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলের বিভিন্ন কণাকে আশ্রয় করে সেই আধানগুলো। তাহলে বস্তু থেকে যে আধান কমে যাওয়া, এই ঘটনাটাকেই বলা হয় তড়িৎ ক্ষরণ। দেখো তড়িতাহিত কোনো বস্তু থেকে তড়িতাধান বাইরে বেরিয়ে যাওয়া, অথবা আরেকটা ঘটনা ঘটতে পারে যে
আশেপাশের বাতাস থেকে বিপরীত তড়িতাধান বস্তুটিতে যুক্ত হওয়া। মনে করো এটা হচ্ছে ধনাত্মক তড়িৎগ্রস্ত একটা বস্তু, পরিবেশ থেকে যদি ঋণাত্মক আধান এর মধ্যে এসে যুক্ত হয় তাহলে কি হবে, এই ধনাত্মক ঋণাত্মককে প্রশমিত করবে, ফলে আধানের পরিমাণ সেক্ষেত্রেও তো কমবে। এই ঘটনাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষরণ। তার মানে আধানের পরিমাণ কমে যাওয়ার ঘটনাটাকে আমরা কি বলছি, তড়িৎ ক্ষরণ, তাই তো। এরপর আসি তড়িৎ প্রবাহ ব্যাপারটা কি। দেখো তড়িৎ প্রবাহ বলছে যে কোনো একটা তড়িৎ কোষ, মনে করো এটা একটা তড়িৎ কোষ, একটা পাত্র, ভোল্টামিটার, যার মধ্যে আমরা কি করেছি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়েছি এবং দুটো দেখো পাত ডোবানো আছে, এগুলোকে বলা হয় তড়িৎ দ্বার। তাহলে এখানে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার ফলে ঘটনাটা কি ঘটে, যে একটা তড়িৎদ্বারে ধনাত্মক আধানের সঞ্চার ঘটে, অন্য তড়িৎদ্বারে ঋণাত্মক আধানের সঞ্চার ঘটে। মনে করো এখানে ধনাত্মক আধানের সঞ্চার ঘটেছে, এখানে ঋণাত্মক আধানের সঞ্চার ঘটেছে। যদি এটা এটা কিন্তু স্থির তড়িৎ, এই আধানগুলো কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় না। কিন্তু যদি বাইরে থেকে একটা বল প্রয়োগ করা হয়, যেটাকে বাহ্যিক বল বলছে, বাইরে থেকে যদি একটা বল প্রয়োগ করা হয় এবং তার ফলে এই কণাগুলোর একটা একমুখী প্রবাহ ঘটানো যায়, বাইরে থেকে বল প্রয়োগ করার ফলে ধরলাম যে ইলেকট্রনগুলো এই অভিমুখ থেকে এই অভিমুখে প্রবাহিত হতে শুরু করলো, তখন একে আমি বলছি তড়িৎ প্রবাহ, তাই তো। বাহ্যিক কোনো বল প্রয়োগ করে তড়িৎবাহী কণাগুলোকে, তড়িৎবাহী কণা কারা, ইলেকট্রন অথবা আয়ন, এগুলোকে পরিবাহীর একটা নির্দিষ্ট দিকে চালনা করাকেই বলা হয় তড়িৎ প্রবাহ। দেখো ইলেকট্রনের প্রবাহ যেদিকে হয় তার বিপরীত অভিমুখটাকে আমরা কিন্তু তড়িৎ প্রবাহের অভিমুখ হিসেবে ধরে নিই, তাই তো। এরপরে আরো একটা কথা আমরা পাই, বিভব প্রভেদ ব্যাপারটা কি। দেখো কোনো একটা স্থানে ধনাত্মক আধান মনে করো সঞ্চিত হয়েছে, আরো একটা স্থানে, অন্য একটা স্থানে ঋণাত্মক আধান সঞ্চিত হয়েছে। তাহলে এই যে আধানের সঞ্চয় যখনই ঘটছে তখনই সেখানে কি হচ্ছে, বিভবের সৃষ্টি হয়েছে। এখানে উচ্চ বিভব সৃষ্টি হয়েছে, এখানে নিম্ন বিভব সৃষ্টি হয়েছে। তড়িৎ কোষের যে দুটো মেরু, আমরা বললাম তড়িৎ কোষ, তার যে দুটো মেরু বা তড়িৎদ্বার, এর মধ্যেও একটাতে ধনাত্মক আধানের সঞ্চার ঘটে, একটাতে ঋণাত্মক আধানের সঞ্চার ঘটে, তার মানে দুটোর মধ্যেই কিন্তু বিভবের সঞ্চার ঘটে। তাহলে এই যে দুটো মেরুর মধ্যে বিভবের যে পার্থক্য, তাকেই বলা হয় বিভব প্রভেদ। দেখো তড়িৎ কোষের দুই মেরুর বিভবের যে পার্থক্য, তাকেই বলা হচ্ছে কি বিভব প্রভেদ। ঠিক আছে, এগুলো সম্পর্কে একটুখানি বোঝার চেষ্টা করো, জিনিসগুলো দেখো খুব ইজি হয়ে যাবে। এরপর আমরা মেন জায়গায় আসছি আমাদের, যেটা নিয়ে আমরা কথা শুরু করেছিলাম, সেটা হচ্ছে বজ্রপাত। দেখো বজ্রপাত ব্যাপারটা কি, কিছুটা বললাম আমরা, কেন বজ্রপাত ঘটে এটা আমরা দুটো ভাবে ব্যাখ্যা করতে পারবো। একটা হচ্ছে মেঘের সৃষ্টি, আর দুই হচ্ছে যে বজ্রপাত কেন হচ্ছে, যখনই মেঘ সৃষ্টি হচ্ছে তখন একটা বজ্রপাতের সম্ভাবনা কেন তৈরি হচ্ছে। মেঘ সৃষ্টির ব্যাপারটা তোমরা ভূগোলেও পড়েছো, যে কোথাও একটা নিম্নচাপ যখন সৃষ্টি হয় তখন কি হয়, জলীয় বাষ্পপূর্ণ বায়ু কিন্তু ওপরের দিকে উঠতে শুরু করে, তাই তো। উপরের বায়ুর উষ্ণতা কম, তার ফলে কি হয়, জলীয় বাষ্প জলকণায় পরিণত হয়। এবার তোমরা জানো যে বাষ্প যখন তরলে পরিণত হচ্ছে বা জলীয় বাষ্প যখন জলকণায় পরিণত হচ্ছে, কি হচ্ছে, সে কিছু তাপ বর্জন করছে, এই তাপটাকে আমরা কি বলি, লীন তাপ। তাহলে লীন তাপ যখন বর্জন করছে তখন কি হচ্ছে, সেই তাপে এই যে ওই জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা উত্তপ্ত হয়ে উঠছে, হালকা হচ্ছে, ফলে আরো উপরে উঠে যাচ্ছে, তাই তো। আরো উপরে উঠে আরো ঠান্ডা হচ্ছে, ফলে জলকণাগুলো ভারী হয়ে কি হচ্ছে, বড় বড় জলকণায় পরিণত হচ্ছে। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনেক সময় যে ছোট্ট ছোট্ট শিলাতেও কিন্তু সেগুলো পরিণত হয়, তাই তো, বা শিলাখণ্ডে পরিণত হয় খুব ঠান্ডা যখন হয়ে যায়। যখন এই ঘটনা ঘটলো তখন এই যে ভারী জলকণাগুলো সেগুলো মাধ্যাকর্ষণের টানে নিচের দিকে নামতে শুরু করে। বাতাসের ঊর্ধ্বমুখী প্রবাহ কিন্তু এই জলকণাগুলোর নিম্নমুখী গতি কিন্তু আটকাতে পারে না। এবার এক্ষেত্রে কি হয়, দেখো বাতাসের সঙ্গে ভারী জলকণা বা শিলাখণ্ডের সংঘর্ষ ঘটে, আবার শিলাখণ্ডের সঙ্গে শিলাখণ্ডের সংঘর্ষ ঘটে, আবার এই যে জলীয় বাষ্পপূর্ণ যে বাতাস তার সঙ্গে পার্শ্ববর্তী বাতাসের যে পরমাণুগুলো সেগুলোরও সংঘর্ষ ঘটে, যার ফলে কিন্তু ঘর্ষণের ফলে প্রচুর আয়ন তৈরি হয়। বোঝা গেল ব্যাপারটা, কেন আয়ন সৃষ্টি হচ্ছে। এই আয়নগুলো দেখা যায় যে মেঘের নিচের দিকে ঋণাত্মক আয়নগুলোর সঞ্চার ঘটে এবং মেঘের ওপরের দিকে কিন্তু ধনাত্মক আয়নগুলো কিন্তু থাকে।
দেখো এই যে আমাদের পৃথিবী, পৃথিবী কিন্তু বিরাট আধানের একটা ভাণ্ডার। যেমন সমুদ্রকে আমরা বলি জলের ভাণ্ডার। সমুদ্র থেকে আমি যদি একটু জল তুলে নিই বা সমুদ্রে একটু জল যোগ করি, সমুদ্রের জলের পরিমাণের কি কোনো পার্থক্য ঘটে? ঘটে না তো। ঠিক সেরকম আমাদের হচ্ছে পৃথিবী, মাটি বা ভূমি, এটা হচ্ছে আধানের ভাণ্ডার। এখান থেকে তুমি যদি কিছু আধান নিয়ে নাও বা কোনো আধান এখানে এসে পড়ে, তাহলে এর আধানের কোনো পরিবর্তন হয় না। সাধারণত এই যে মাটি বা ভূমি বা পৃথিবীর উপরিভাগ, এটা সাধারণত নিস্তড়িত হয়, সামান্য ঋণাত্মক তড়িৎগ্রস্ত বলে আমরা ধরতে পারি। ঠিক আছে, এরপর দেখো তাহলে এই যে ভূমি এবং যে আমাদের বায়ুমণ্ডলের উপরিভাগ, এর মধ্যে কিন্তু একটা বিভব পার্থক্য থাকে। তাহলে এটা সামান্য ঋণাত্মক তড়িৎগ্রস্ত হওয়ার জন্য মেঘের উপরিভাগে দেখো ধনাত্মক আধানের সঞ্চার ঘটে বা সমাবেশ ঘটে, এবং নিচের অংশে ঋণাত্মক আধানের সমাবেশ ঘটে। মেঘ যদি ধীরে ধীরে নিচের দিকে নামে, তাহলে এই যে ঋণাত্মক আধানগুলো, আমরা আবেশ ব্যাপারটা দেখলাম, ভূমির ওপর কিন্তু কি করে, কিছু ধনাত্মক আধান এর সঞ্চার ঘটায়। কেন? আবেশের জন্য। বোঝা গেল ব্যাপারটা? যে মেঘের নিচের অংশে কি আছে, ঋণাত্মক আধান আছে, তো তাহলে আবেশের দরুন কিন্তু সেটা ভূমির সংলগ্ন অংশে কিছু ধনাত্মক আধানের সঞ্চার ঘটাচ্ছে। ফলে এই যে ঋণাত্মক আধান এবং ধনাত্মক আধানের মধ্যে কি সৃষ্টি হচ্ছে, একটা বিভব প্রভেদ সৃষ্টি হচ্ছে। এই বিভব প্রভেদের পরিমাণটা যখন খুব বেড়ে যাচ্ছে, মানে আধান যখন খুব বেশি পরিমাণে বিপরীত আধানের সঞ্চার এখানে ঘটছে, তখন মেঘের এই নিচের অংশের ঋণাত্মক আধানগুলোকে মেঘ চায় কি করে, বর্জন করতে, তাই তো? তাহলে এই ঋণাত্মক আধানগুলো তখন ভূমির সবচেয়ে যে উপরিভাগ, মানে শর্টেস্ট ডিস্টেন্স বা সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব যেখানে পায়, যেমন দেখো তাল গাছে বেশি বাজ পড়ে, কেন? যে এটা উঁচুতে আছে, তো তাহলে মেঘের থেকে দূরত্বটা কম। তাহলে এই ঋণাত্মক আধানগুলো তখন একটা ক্ষুদ্রতম পথে এই তাল গাছের ওপর বা গাছের ওপর এসে চলে আসে এবং এর মধ্যে দিয়ে মাটিতে চলে আসে, তাই তো? ঋণাত্মক আধানগুলো মাটিতে আসার জন্য একটা পথ সৃষ্টি করে। যখন এই আধানগুলো আসে তখন কি হয়, আধানের প্রবাহ মানেই আমরা জানি একটা তড়িতের প্রবাহ, তাই তো? তাহলে এখানে একটা তড়িৎ প্রবাহের সঞ্চার হয়। এই যে তড়িৎ প্রবাহটা খুব অল্প সময়ের জন্য কিন্তু একটা প্রচণ্ড তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, যার ফলে যে পথ দিয়ে বায়ুর যে অংশ দিয়ে তড়িৎ প্রবাহটা ঘটছে, সে অংশের বায়ুটা অত্যন্ত উত্তপ্ত হয়ে যায়, এবং এই উত্তপ্ত বায়ুই কিন্তু আলোর সৃষ্টি করে, যেটা আমরা আলোর ঝলকানি রূপে দেখতে পাই। বোঝা গেল ব্যাপারটা, কেন আলোর ঝলকানির সৃষ্টি হয়? এরপরে এই যে উত্তপ্ত বায়ু, এটা কি করে, এখানে একটা শূন্যতার সৃষ্টি করে, একটা ভ্যাকাম সৃষ্টি করে বা শূন্যতার সৃষ্টি করে, যার ফলে কি হয়, ওই আশেপাশের বায়ুর মধ্যে একটা প্রবল কম্পন বা আলোড়নের সৃষ্টি হয়, যার ফলে একটা আমরা প্রচণ্ড শব্দ, গুড়গুড় শব্দ একটা শুনতে পাই। তাহলে বোঝা গেল বজ্রপাত ব্যাপারটা কেন ঘটে। নিশ্চয়ই বুঝতে পারলে তোমরা। এরপরে আমরা যে জায়গায় আসবো, দেখো বজ্রপাতের সময়, বজ্রপাতের সময় নিরাপদ স্থান কোনগুলো, বিপজ্জনক স্থান কোনগুলো এবং করণীয় কাজ কি। দেখো বজ্রপাতের সময় কখন বজ্রপাত ঘটে, যখন প্রচণ্ড মেঘ সৃষ্টি হয়। মেঘটা কিন্তু কিউমুলোনিম্বাস মেঘে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়, তোমরা জানো তো? কিউমুলোনিম্বাস হচ্ছে বর্ষাকালের মেঘকে বলা হয় কিউমুলোনিম্বাস। তাহলে যখন এই মেঘের সৃষ্টি হয় তখনই কিন্তু সাধারণত বজ্রপাত ঘটে। বজ্রপাতের সময় নিরাপদ স্থান কোনগুলো, আমরা জানি যে দরজা জানলা বন্ধ থাকা বাড়ি হচ্ছে সব থেকে বেশি নিরাপদ। এছাড়াও কিন্তু দরজা জানলা বন্ধ অবস্থার চলন্ত বাস, মোটর গাড়ি বা রেলগাড়ি, যখন দরজা জানলা বন্ধ আছে তখন সেগুলো নিরাপদ স্থান। এগুলো ছোট্ট করে একটা লিস্ট করে নেবে, এগুলো খুব সহজ জিনিস, তোমরা সহজেই মনে রাখতে পারবে। বিপজ্জনক স্থান কোনগুলো বজ্রপাতের সময়, দেখো যখন খোলা বারান্দা, যে কোনো খোলা জায়গা, খোলা গাড়ি, মোটর বাইক, ট্রাক্টর, যে কোনো খোলা মাঠ, উঁচু গাছ, খোলা উঁচু জায়গা, পার্কের ছাউনি, এগুলো কিন্তু আদৌ নিরাপদ নয়, মানে এগুলো বিপজ্জনক স্থান। এছাড়াও বাড়ির মধ্যে বিদ্যুৎবাহী তার বা ইলেকট্রিক তার, ধাতুর তৈরি যে কোনো পাইপ, ল্যান্ডফোন বা মোবাইল ফোন, এগুলো বিপজ্জনক স্থান। মারা বলে তো যে যখন বাজ পড়ে এখন মোবাইল ব্যবহার করিস না। আচ্ছা, বজ্রপাতের সময় করণীয় কাজগুলো কি কি করতে হবে। মনে করো তোমরা খোলা কোনো জায়গায় আছো, তখন কি করতে হবে, ওই ফাঁকা স্থানে হাঁটু মুড়ে বসে পড়তে হবে, দুটো হাঁটুর মধ্যে মাথাটা ঢুকিয়ে হাত দিয়ে কিন্তু মাথাটাকে ধরে বসে পড়তে হবে।
বড় গাছের আশেপাশে কিন্তু থাকা চলবে না। আর সবচেয়ে বড় কথা যেটা আমরা প্রায়শই করি, বাজ পড়লে মা বলে আয় খোল ফ্রিজের প্লাগ খোল, টিভির প্লাগ খোল, বলে তো। তার মানে কি, যে এখানে বিভিন্ন তড়িৎ যন্ত্র যেমন টেলিভিশন, রেফ্রিজারেটর, এগুলো তড়িৎ সংযোগ খুলে রাখতে হবে। কল খুলে পাইপের মধ্যে আসা জলে কিন্তু কোনো কাজ করা চলবে না। বোঝা গেল নিশ্চয়? এগুলো কেন বলা হলো? কারণ এখনো পর্যন্ত বজ্রপাতে অনেক মানুষের মৃত্যু ঘটে। তাহলে এখানে সাবধানতাগুলো কিন্তু অবলম্বন করতে হবে। দেখো, এই বজ্রপাত এটাকে নিবারণ করার জন্য বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বজ্র নিরোধক ব্যাপারটা তৈরি করেছিলেন। বজ্র নিরোধক কি দেখো, এখানে একটা ধাতব শলাকা থাকে, একটা ধাতুর দণ্ড, বাড়ির সবচেয়ে উঁচু স্থানে কিন্তু এটা যুক্ত করা হয়। লম্বা একটা ধাতুর দণ্ড এবং ওপরে একটা শলাকা, শলাকা মানে সূচি মুখ আছে, যেমন ত্রিশূলে 3টে থাকে, এখানে 5টা বা 7টা সূচি মুখ থাকে। মাটির 5 থেকে 6 ফুট নিচে কিন্তু একটা চওড়া ধাতব পাত রাখা হয়। এই চওড়া ধাতব পাতের সঙ্গে এই ধাতুর দণ্ডটাকে একটা বৈদ্যুতিক তার দ্বারা যুক্ত করা হয়। এটাকেই বলা হয় বজ্র নিরোধক। বজ্রপাত থেকে বাড়ি এবং বাড়ির মধ্যে যে বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম রয়েছে সেগুলো রক্ষা করাই হচ্ছে বজ্র নিরোধকের কাজ। বোঝা গেল? আচ্ছা, এখানে এই যে বজ্র নিরোধকে কি ঘটনা ঘটে, যখনই এখানে বজ্রপাত হওয়ার আশঙ্কা থাকে তখন এই যে ঋণাত্মক আধানগুলো এই সূচিমুখের ওপর পড়ে, সবচেয়ে উপরে থাকা সূচিমুখ, এবং এটা কি হয়, এই তারের মধ্য দিয়ে আধানগুলো মাটিতে চলে যায়। তাই কিন্তু বজ্রপাত হওয়া থেকে আমরা রেহাই পেতে পারি, বাড়ির কোনো ক্ষতি এর ফলে হয় না। তাহলে ব্যাপারগুলোকে তোমরা রেডি করো। আমরা এরপরে পরের যে চ্যাপ্টার আলো, তা নিয়ে আলোচনায় আসবো। ধন্যবাদ।